কমলিনীকে অপমান করে কথা বলায় রেশমিকে উচিত শিক্ষা দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী, বাবিল আর মিঠি মিলে কমলিনীর বাবার বাড়িতে আসে। তখন তো কমলিনীর বাবা আর মা কমলিনীকে দেখে খুব খুশি হয়। তারপরে কমলিনীর বাবা বলে, বুড়িমা তুই এসেছিস? তখনই বাবিল বলে, কেন দিদান, তোমরা কি ভেবেছিলে আমরা আসবো না? তখনই কমলিনীর মা বলে, না তারপরেও আমার মেয়েটার জীবনে এত ঝড়ঝাপটা যাচ্ছে কি বলবো। তখনই মিঠি বলে, তাতে কি হয়েছে দিদান, তোমরা কি ভাবছো? মা যদি ডিভোর্সটা না পায় তাহলে তাকে ওই লোকটার সঙ্গে থাকতে হবে না? কিছুতেই না। আমার মা দেখবে ঠিক ডিভোর্সটা পেয়ে যাবে। ডিভোর্সটা যদি নাও পায় না, ওই লোকটার সঙ্গে আমরা কেউ থাকবো না। মা তো থাকবেই না, তোমাকে আমি বলে দিচ্ছি। তখন বাবিল বলে, তোমাদের আজকে বিবাহ বার্ষিকী, তোমরা ভুলে গেছো? তখন পরশুন এসে মিঠি আর বাবিলকে জড়িয়ে ধরে আর বলে, বাবা আমার ভাগ্নে আর ভাগ্নি এসেছে। বুড়ি তুইও এসেছিস, কখন আসলি? তারপরে কমলিনী বলে, এই তো বাবা মায়ের তো বিবাহ বার্ষিকী, তার জন্যই এসেছি। তারপরেই দেখা যাবে বাবিল বলে, আচ্ছা মৌ কোথায়? তখন প্রসূন বলে, মৌ? তার কথা আর বলিস না, সে তো এখন উড়ছে। তার বিয়ের ডেট তো ঠিক হয়ে গেছে, তাই না? মিঠি তুই একদম ঠিক কাজ করেছিস। যে ছেলেটার মেরুদণ্ড নেই তাকে তুই ছেড়ে দিয়েছিস, একদম ঠিক কথা বলেছিস, ঠিক কাজ করেছিস। যে মানুষটা তার মায়ের কথা ছাড়া উঠবোস করতে পারে না, মায়ের মতামত নিয়ে চলাচল করে, তাকে তুই ছেড়ে দিয়েছিস, ভালো করেছিস। তখন মিঠি বলে, থাক না মামু, ওর কথা উঠিয়ে আমাদের কি হবে? তাছাড়া আমার জীবনে অনেক বড় লক্ষ্য রয়েছে, আমার বিদেশ যেতে হবে, চাকরির জন্য অ্যাপ্লাই করছি, স্কলারশিপটা পেয়েও তো কাজে লাগাতে পারলাম না, মায়ের এরকম অবস্থা। তখন কমলিনী বলে, তাতে কি হয়েছে মিঠিমা, আমি তো তোমাকে বলেছিলাম তোমার জীবনটা তুমি তোমার মতো করে গুছিয়ে নাও। তুমি তো তোমার লড়াইটা তুমিই করেছো, আর আমার লড়াইটাও তো আমাকেই করতে হবে। তাছাড়া তোমার দাদা আছে, তারপরে সবচেয়ে বড় কথা তোমার নতুন কাকু আছে। তাই তো তোমাকে বলেছিলাম নিজের লড়াইটা নিজে লড়ে নাও। তখন মিঠি বলে, হ্যাঁ মা, সবার লড়াইটা তো সবাইকেই লড়তে হয়, কিন্তু পাশে থাকাটাই অনেক কিছু। কেউ পাশে থাকলে সেটাতে আরো সাহস পাওয়া যায় মা। তাই আমি তোমাকে এই অবস্থায় রেখে কখনোই যাব না। তখনই সেখানে রেশমে চলে আসে আর এসেই বলে, বাবা এখানে তো দেখছি চাঁদের হাট বসেছে, তা তোমরা এখানে? তখন বাবিল বলে, কেন মামি, আজকে তো দাদু আর দিদানের বিবাহ বার্ষিকী, তুমি কি ভুলে গেছো? কোনো ব্যবস্থা করনি, কোনো আয়োজন হয়নি? তখন প্রসূন বলে, না, এই বাড়িতে তো কোনো অনুষ্ঠান হয় না, শুধুমাত্র একটা অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করছে, তা হলো ময়ের বিয়ে। এছাড়া তো আর কোনো অনুষ্ঠান হতে পারবে না। তখন রেশমি বলে, জানতাম তুমি এরকম ভাবেই খোঁটা দিয়ে কথা বলবে। আচ্ছা, মেয়ের বিয়ে, সেটা নিয়ে কম তোজোর? আচ্ছা তাছাড়া বাবা মাকে তো বললাম যে মা আর আপনাদের তো আজকে বিবাহ বার্ষিকী, চলুন বাইরে গিয়ে খেয়ে আসি। তারাই তো বললো তাদের মেয়ের কোর্ট কেস চলছে, তারা যেতে পারবে না এই অবস্থাতে। তখন কমলিনীর মা বলে, ঠিকই তো বলেছে, আমার মেয়ের এমন একটা বিপদ যাচ্ছে, জীবনে ঝড় যাচ্ছে, কোর্টে কেস চলছে, এই সময় কি আমাদের এসব ভালো লাগে? তারপরে কমলিনী বলে, মা যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না। তাই যে সময়টা আছে তাকেই কিন্তু আমরা উদযাপন করব, বুঝতে পেরেছো? তাই আমরা সব ব্যবস্থা করে এসেছি। তখন বাবিল বলে, আজকে মালা বদলটা করতে হবে তো নাকি? তারপরে মিঠিও হাসতে থাকে। তখন প্রসূন বলে, বাবা তোরা সব ব্যবস্থা করে নিয়ে এসেছিস? তখন বাবিল বলে, হ্যাঁ, এতটুকু তো করবই, এতটুকু না করলে কি হয়? আর আমরা কিন্তু একা নই। তখনই কুর্চি সেখানে এসে হাজির হয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও কিন্তু চলে এসেছি। তখন প্রসূন বলে, বাবা বুড়ি, এত কিছু তুই করে নিয়ে এসেছিস? তখন কুর্চি বলে, না বৌদি ভাই, আজকে না আসলে তো রাগই করতো, আর আমি কিন্তু একা আসিনি, আরেকজনকেও নিয়ে এসেছি। তখন নতুনও অনেক কিছু নিয়ে ভিতরে ঢোকে। তখন নতুনকে দেখেই কমলিনী বলে, বাবা তুমিও এসেছো? তখন নতুন বলে, আসবো না, আজকে মাসিমা আর মেশোর বিবাহ বার্ষিকী, এই দিনটা কজন একসঙ্গে কাটাতে পারে বলো তো, তাই তো আমি চলে আসলাম। তখন রেশমি বলে, বাবা বাবা নতুন দা, আপনি তো অনেক দেখছি কর্তব্য পরায়ণ। তারপরে নতুন বলে, আজকে মাসি আর মেশো মিলে অনেক ভালো করে বিবাহ বার্ষিকীটা উদযাপন করবে। তখন রেশমি বলে, নতুন দা, আপনার এসব কাণ্ড দেখলে না আমার খুব ভালো লাগে। এই যে আপনি বুড়ির প্রতি এতটা কেয়ারিং, তারপরে আবার ওর বাবা মার প্রতিও এতটা কেয়ারিং, আপনি এত খেয়াল রাখেন সবার, সত্যি সেটা দেখলে খুব ভালো লাগে। তখন নতুন বলে, জানি মন থেকে প্রশংসাটা করেননি, তারপরে প্রশংসাটা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি যা বলেছেন তার জন্য অনেক কিছু, আসলে সবার জন্য, আমার পাশের মানুষগুলোর জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। তখন কমলিনী মা বলে, না না, এই বয়সে কি এসব ভালো লাগে? তখন কমলিনী বলে, মা তুমি কি যে বলো না, এই বয়সেই তো এসব ভালো লাগে। তোমরা কম বছর একসঙ্গে থাকলে
তারপর রেশমি বলে, বাবা বুড়ি, তোমার মতো কপাল কজনের? তোমরা তো সপরিবারে আজকে আসোনি। হ্যাঁ, তুমি যদি নতুনদার কথা বলে থাকো, তাকে তো তোমার পরিবারের একজন আমি ধরবো না? হ্যাঁ, তোমার দুই ছেলে মেয়েকে নিয়ে তোমার ননদকে নিয়ে এসেছো, কিন্তু তুমি যদি চন্দ্রকে নিয়ে আসতে, তোমার স্বামী আছে, তার সঙ্গে ডিভোর্সের কেস চলছে, কিন্তু ডিভোর্স তার হয়নি। তাই আমি তো বলবো, এখনো তুমি চন্দ্রদারই বউ, তাই তাকেও তো নিয়ে আসা উচিত ছিল, তাই না? আর নতুন তাকে তো আমি তোমার পরিবারের কেউ একজনকে ধরবো না? একজন হিসেবে আমি ধরবোই না। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে রেশমির দিকে তাকিয়ে থাকে। তখন প্রসূন বলে, রেশমি, তুমি চুপ করবে? তারপরে কমলিনী বলে, আচ্ছা বৌদি, এখন এসব কথাগুলো না বললে হতো না? তখন রেশমি বলে, কোন কথাটা? এই যে তোমাকে আমি বললাম যে তোমার স্বামীর কথা, সেটা? দেখো ভাই, তোমাদের না এখনো ডিভোর্স হয়নি। আর তাছাড়া ডিভোর্স হলে না হয় একটা কথা ছিল, ডিভোর্স যখন হয়নি, তুমি তো চন্দ্রদারই বউ, তাই এটা বলতে তো আর আমার কোনো দোষ নেই। নিজের স্বামীকে রেখে এভাবে অন্যজনের সঙ্গে নিজের বাপের বাড়িতে চলে এসেছো, সেটা তো ভালো দেখায় না, তাই না? এগুলো না আমি একদম পছন্দ করি না। তারপর কমলিনীর বাবা বলে, বৌমা এসব কথাগুলো থাক না, এসব কথাগুলো তোমাকে এখন বলতে হবে? তখন রেশমি বলে, কেন বাবা, এত বছর পরেও আপনি আমাকে চুপ করিয়ে রাখবেন? আমার মেয়ের বিয়ে সামনে, বিয়ে দিচ্ছি। তখনই নতুন বলে, বাবা, বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, কংগ্রেচুলেশনস, খুব ভালো কথা। আসলে আপনি ছেলেকে ছিনিয়ে আনছেন, নাকি ছেলের মা আপনার মেয়েকে ছিনিয়ে নিচ্ছে, সেটা কিন্তু বলা যায় না। তবে আপনাদের বন্ডিংটা কিন্তু খুব ভালো জমবে, তাই না? তখন রেশমি বলে, দেখুন, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করছে, তার জন্য বিয়ে হচ্ছে, সেটাতে তো আমাদের কিছু বলার নেই। আমাদের কিছু বলা থাকতে পারে? ওরা দুজন দুজনকে পছন্দ করেছে, আমরা শুধু বিয়েটা ঠিক করে দিয়েছি, এতে তো আমাদের আর কিছু করার নেই। আর তাছাড়া সবার জীবনেই তো ব্যক্তিগত কিছু থাকতে পারে, তাই না? এখানে তো আর সবকিছু আপনাদের মত মতো চলবে না। তখন এই কথাগুলো শুনে অবাক হয় সবাই। তখন প্রসূন বলে, দেখো রেশমি, তোমার এই বাজে কথাগুলো তুমি বন্ধ করো। যাও, গিয়ে রান্নাঘরে দেখো কি করা যায়, রান্নাঘরে গিয়ে রান্না করো। তখন রেশমি বলে, না গো, সেটা বুঝি আরো 10 বছর আগে বললে আমি শুনতাম, কিন্তু এখন শুনবো না। কারণ সবে মাত্র আমি রান্না করে স্নান করে এসেছি, এখন আমি আর রান্নাঘরে ঢুকবো না। কারণ আমার নিজেরও তো ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, তাই না? আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। এতজন মানুষ চলে আসবে আমি কি জানতাম? তখন কুচি বলে, না না, দরকার নেই, আমরা খাবো না, আমরা আমরা খাওয়ার জন্য আসিনি। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমরা এতজন মানুষ এসেছি, আসলেই আমরা খাওয়ার কথা ভেবে আসিনি। তখন বাবিল বলে, মামির বাড়ি আবার বলে আসতে হবে কেন, তাই না মামি? আসলেই তো মামার বাড়িতে যা যা খাবার আছে সেটাই তো আমরা খেতে পারি। তখন রেশমি বলে, হ্যাঁ, সেটা আগে হলে হতো, কিন্তু এখন আর হবে না। কারণ আমাদের তো আর সাহায্য করার মতো কেউ নেই। এখন তো যা রান্না করেছি সেখান থেকে তো তোমরা খেতে পারবে না। তখন তো মিঠি এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মিঠি বলে, না না, আমরা এখানে খাওয়ার আশা করেও আসিনি। আর তাছাড়া দাদু আর দিদুনের মালা বদল হবে, আমরা দেখবো, এটাই। তারপরে নতুন বলে, তোমাদের খাওয়ার কথা একদম ভাবতে হবে না, আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলেও আসবে। আর আমার বৌঠানের সঙ্গে না কারো তুলনা হয় না, তার বাড়ি থেকে কোনোদিনও কেউ না খেয়ে ফিরতে পারতো না। তখন রেশমি বলে, হ্যাঁ, আসলে বুড়ির তো পাশে আপনার মতো একজন আছে, তাই বুড়ির অডাল টাকা, আমার তো একজনই ইনকাম করে, তার উপরে আমরা 5 জন বসে খাই, আমার তো ভেবে চিন্তে খরচ করতে হবে, তাই না? আমার তো আর হেল্প করার মতো কেউ নেই, আর হেল্প করার কথা আমি চিন্তাও করতে পারি না। তাই আমার স্বামী যা রোজগার, তার মধ্যেই আমি সংসারটা চালিয়ে নেই। তাই এসব কথাগুলো আমাকে বলে লাভ নেই, আমি না এসব কথা শুনতেও অভ্যস্ত নই। তখন এই কথাগুলো শুনে নতুন সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই প্রসূন বলে, একদম বাজে কথা বলবে না রেশমি। কেন? আমার বাবা যে পেনশন পায়, সেই পেনশনের টাকা, সে পেনশনের টাকা কোথায় যায়? কোথায় যায়? আমার বাবা মা যদি আমার সঙ্গে না থেকে আলাদা থাকতো, তারা খুব ভালোভাবে ভালোভাবে নিজেদের সংসারটা চালিয়ে নিতে পারতো। সে টাকাগুলো তো আমার কাছেই যায়, তাই না? তাহলে এসব বাজে কথা একদম বলবে না। যাও রান্নাঘরে যাও, গিয়ে দেখো কি করা যায়। একদম বাজে বাজে কথা বলবে না এখানে দাঁড়িয়ে। তখন রেশমি বলে, শোনো, আরো কত বছর আগে যদি এই ধমকটা দিতে না, হয়তো বা ভয় পেয়ে যেতাম, চলে যেতাম, কিন্তু এখন আর এই ধমকে আমি ভয় পাই না, তাই আমি যাবো না। তখন কুর্চি বলে, থাক না এসব কথা, আমরা এখানে তো খেতে আসিনি। আর তাছাড়া আমরা এখানে এসেছি মেশো আর মাসিমার জন্য, তাই সেটাই একটু সেলিব্রেট করি না? এসব কথাগুলো বলার কি দরকার আছে? তখন নতুন বলে, হ্যাঁ কুর্চি, তুমি বরং মেশো আর মাসিমাকে তাদের গিফট গুলো দাও না, তাহলেই তো হয়ে যায়। আর শুনুন, নিজেদের কমন সেন্স গুলো না থাকতে হয়, তাহলে আর কাউকে কিছু বলতে হয় না। তখন রেশমি কিছুই বলে না। তারপরে দেখা যাবে কমলিনীর বাবা মায়ের হাতে কুর্চি তাদের গিফট তুলে দেয় আর বলে, মেশো আর মাসিমা, আপনাদের জন্য এখানে পোশাক রয়েছে, এগুলো আপনারা পরবেন আজকে, ঠিক আছে? এই সবকিছু কিন্তু নতুন দাই করেছে,
নতুন দাই সবকিছু এনেছে। এখানে একটা বেনারসি আছে, আর মেশো আপনার জন্য ধুতি পাঞ্জাবি রয়েছে, আর এখানে ঘড়ি আর একটা ব্যাগও রয়েছে। আপনারা কিন্তু ব্যবহার করবেন, আপনারা কিন্তু পরবেন। তখনই কমলিনী বাবা বলে, সত্যি নতুন বাবা, তুমি তুমি আজকে আলো নিয়ে এসেছো ঘরের মধ্যে। আনন্দে পুরো ঘরটা ভরে গেছে। তুমি খাবার অর্ডার করেছো, গিফট এনেছো এই জন্য না, কিন্তু কিন্তু তুমি অন্ধকার ঘরে এভাবে আলো নিয়ে এসেছো। তুমি সারা জীবন আমার বুড়িমায়ের পাশে এভাবেই থেকো। আমার মেয়েটাকে পথের দিশা দেখিও, তাহলেই হবে। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। তুমি আমার মেয়ের জন্য যা যা করেছো, সেটা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। তুমি সবকিছু করেছো। তখন প্রসূন বলে, হ্যাঁ, ঠিক বলেছে নতুন দা, তুমি কিন্তু সত্যিই অসাধারণ। তুমি আজকে সবকিছু করলে, আর তুমি আমার বুড়ির জন্য অনেক কিছু করেছো। তখন নতুন বলে, কি যে বলো না, কারোর জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগে। আর আমার তো ওরা কাছের মানুষ। মিঠি, বাবিল, তারপরে বুবলাই, ওরা তোমার সন্তানের মতো। শুধু বুবলাইটাই আমাকে বুঝতে পারলো না। আমি তো ওদের পাশে থাকতে পারলে, কাছে থাকতে পারলে নিজেকে নিজেকে ধন্য মনে করি। ওদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। শুধু বুবলাইটাই আমাকে বুঝতে পারেনি, আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু বুবলাইয়ের জন্য আমার কিন্তু এখনো ভালোবাসা একই রয়ে গেছে, একই আছে। বুবলাইটাকে আমি এখনো খুব মিস করি। কিন্তু বুবলাই আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। সেটা তো তার আমার কিছু করার নেই। আমি আর কি করব? তখন কমলিনী বলে, তোমারও কিন্তু অনেক আগে থেকেই বুবলাইকে দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল। তোমাকে যেই পরিমাণ অপমান বুবলাই করেছে, তার জন্য তোমারও ওকে পাল্টা জবাব দেওয়া উচিত ছিল। ওকে দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তুমি সেটা করনি। কেন করনি আমি বুঝতে পারছি না। ওইদিকে রেশমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তারপরে কমলিনী বলে, হ্যাঁ, যে যেরকম কর্ম করবে তাকে সেরকমই ফল দেওয়া উচিত। তুমি তো ওর জন্য কম কিছু করনি। তুমি ওর জন্য উজাড় করে সবটা করেছো। কিন্তু ও যদি সেটা না বোঝে, তাহলে তো আমাদের কিছু করার নেই। তারপরে প্রসূন বলে, আচ্ছা ঠিক আছে, এবার সেলিব্রেশন করতে হবে তো। বাদ দাও না এসব কথা। যা হওয়া তো হয়ে গেছে। বুবলাইটা যে আমাদের ভাগ্নে সেটা তো বলা যায় না। তুই তো তোর ছেলে মেয়ে তিনজনকে একসঙ্গে মানুষ করেছিস। আমিও তো আমার মেয়েকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ হয়নি তো। সেই সেই ওর বোনের যার সঙ্গে সম্পর্ক ছিল, তাকেই বেছে বেছে নিয়েছে, আর ওর মা ইন্ধন জুগিয়েছে। তখন রেশমি বলে, সেই আমি জানতাম যে আমার উপরে দোষটা এসে পড়বে। এখানে ছেলে মেয়ে দুজন দুজনকে বিয়ে করতে রাজি, দুজন দুজনকে পছন্দ করে। এখানে আমি কি করতাম? আমার কি করার ছিল? তখন প্রসূন বলে, কেন? ওদের দুজনের মাঝখানে তো আমি ঢুকিনি। তাহলে তুমি কেন ঢুকতে গেছো বলো তো? কেন ঢুকেছিলে তুমি? তুমিও না ঢুকতে পারতে। তারপরেই কুর্চি বলে, আচ্ছা থাক না প্রসন্দা, এসব কথা। আমরা একটা আনন্দ অনুষ্ঠানে এসেছি, আনন্দ করব, হইচই করব, তারপরে না হয় চলে যাব। এসব কথা বাদ দাও না। ওদের বিয়ে ঠিক হয়েছে, এটাই অনেক। তারপরেই নতুন বলে, হ্যাঁ, এসব নিয়ে না কথা বলার কোনো দরকার নেই। তারপরে নতুন কমলিনীর বাবা মাকে বলে, মেশো আর মাসিমা, আপনারা যান, রেডি হয়ে আসুন। মালা বদল তো আর এমনি এমনি করা যাবে না। যান যান। তখন কমলিনীর বাবা বলে, এখন গিয়ে এই এই পোশাক পরে আসবো? তখন কমলিনী মা বলে, ভারী শাড়িটা পরতে হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ মা, তোমাদের জন্য একজন নিয়ে এসেছে ভালোবেসে, আর তোমরা পরবে না? পড়ো না। এই সময়টা তো আর নাও পাওয়া যেতে পারে, তাই না? তুমি যাও। তারপরে নতুন বলে, হ্যাঁ, আপনাদের মেয়ে তো আবার এখন ফটোগ্রাফারও, আপনাদের ছবি তুলবে তো। যান যান, তাড়াতাড়ি গিয়ে রেডি হন। তারপরে কমলিনী বাবা আর মা বলে, তাহলে তো যেতেই হবে, তাহলে তো রেডি হতেই হবে। এই বলেই কমলিনীর বাবা আর মা রেডি হতে চলে যায়। তারপরে কুর্চি বলে, প্রসুন্দা, আমার না হাত পা একদম কেমন করছে, মার্কেটে গিয়ে একটু ওয়াশরুমে যাব। ওইদিকে মিঠিকে কমলিনী বলে, আচ্ছা যা, তোর দিদুনকে একটু সামনে দে, শাড়িটা পরিয়ে দে। তারপরেই সেখান থেকে মিঠি চলে যায়। ওইদিকে রেশমি বলে, আচ্ছা, আমি চা বানাবো, আপনারা কি চা খাবেন? তখন নতুন বলে, না, আমরা চা খাবো না, কষ্ট করে চা বানাতে হবে না। তখন রেশমি বলে, না না, আমি তো আমার জন্য চা বানাবো, তাই জিজ্ঞাসা করলাম। এই বলে রেশমি চলে যায়। তখন কমলিনী বলে, তুমি এত কিছু করেছো আমাকে না জানিয়ে, কেন? আচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষাগুলো তুমি কিভাবে বুঝে যাও বলো তো? একটা মেয়ের কত স্বপ্ন থাকে তার বাবা মাকে নিয়ে, তুমি সবকিছু পূরণ করে দিলে। তখন নতুন বলে, আচ্ছা, তোমাকে যদি আমি নাই বুঝতে পারি, তাহলে আমি তোমার চিরসখা কি করে হলাম বলো তো? আমি তো জানি তুমি কি চাও। আর তাছাড়া মেসো মাসিমার জন্য কিছু করতে পারলে আমারও তো ভালো লাগে, তাই না? এখানে তোমার বলতে হবে কেন বলো তো? তখন কমলিনী বলে, সত্যি তুমি আমার জীবনটা একদম পরিপূর্ণ করে দিয়েছো। তখন নতুন বলে, আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো, তুমি সবাইকে নিয়ে খুব ভালো থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।